সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি ইলা সাহা, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা ধ্বনিতত্ত্বের ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা ব্যঞ্জন বর্ণের বিস্তারিত আলোচনা করব। ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ, স্পষ্ট ব্যঞ্জন, স্পর্শ ব্যঞ্জন, স্পৃষ্ট ব্যঞ্জন, বিভিন্ন নামে বলা হয়। ক থেকে ম পর্যন্ত এই 25টি, যেমন কিরকম বর্গীয় বর্ণ কিভাবে: ক বর্গ, চ বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। তাহলে 25টি কি করে হলো? ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ, এভাবে প্রতিটি বর্গে 5টি করে বর্ণ আছে, এই জন্য 5 5 25। 25টি বর্ণকে বলা হচ্ছে বর্গীয় বর্ণ, স্পষ্ট বর্ণ, স্পৃষ্ট ব্যঞ্জন, স্পর্শ ব্যঞ্জন। এই বর্গীয় বর্ণগুলোকে বা স্পর্শ বর্ণগুলোকে উচ্চারণের স্থান অনুযায়ী 5 ভাগে ভাগ করা হয়েছে। উচ্চারণ স্থান, বর্ণসমূহ, উচ্চারণ স্থান অনুযায়ী এগুলোর নাম, বর্ণগুলোর নাম। তাহলে জিহ্বা কোন? আমি পুরো বর্ণ সবগুলো লিখছি না, ক থেকে ঙ। এই ক খ গ ঘ ঙ, এটা হচ্ছে উচ্চারণ স্থান, হচ্ছে জিহ্বা কোণ, আর এর নাম হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ। জিহ্বামূলীয় বর্ণ। পরেরটা হচ্ছে চ থেকে ঞ, হচ্ছে অগ্রতালি। এটার উচ্চারণ স্থান, এটার নাম কি? তালব্য বর্ণ। পশ্চাৎ দন্তম, উচ্চারণ স্থান কি? পশ্চাৎ দন্তম। ট থেকে মূর্ধন্য ন পর্যন্ত হচ্ছে পশ্চাৎ দন্তম। এটার উচ্চারণ স্থান অনুযায়ী নাম হচ্ছে মূর্ধন্য ন বা পশ্চাৎ দন্তমূলীয় দন্তমূলীয় বর্ণ। পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। দন্তবর্ণ, ত থেকে দন্ত ন হচ্ছে দন্তবর্ণ, অগ্রদন্ত। নাম কি এটা? অগ্র দন্ত মূল বা অগ্রদন্তমূলীয় বর্ণ। ওষ্ঠবর্ণ, অ থেকে ম পর্যন্ত ওষ্ঠবর্ণ। ওষ্ঠবর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, এই ক থেকে ম পর্যন্ত এগুলো না আমরা বের করলাম, যেগুলা উচ্চারণ স্থানগুলো কি। এখন তোমাদের
প্রশ্ন আসবে তালিব নিচের কোনটি অগ্রতালু বা নিচের কোনটি তালিব্য বর্ণ। তাহলে বর্গীয় বর্ণের বাইরে আমাদেরকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে তালিবের স অন্তস্থ জ অন্তস্থ অ। এইটা তোমাদের খুব খেয়াল রাখতে হবে। বর্গীয় বর্ণের বাইরে মনে রাখতে হবে কি তালিব্যার স জ অন্তস্থ। কেমন ট বর্গের সাথে মনে রাখতে হবে বর্গীয় বর্ণের বাইরে মূর্ধন্য স র ঢবিন্দ র ঢবিন্দ র ঢবিন্দ। কেমন দন্তবর্ণ বা অগ্রদন্তমূলীর সাথে মনে রাখতে হবে কি ল দন্ত স। কেমন এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে, কারণ প্রশ্ন করার সময় তোমার পশ্চাৎ দন্তমূলের ট বর্গটা থাকবে, টটা থাকবে, ট বর্ণটা থাকবে, তার সাথে দিবে র ঢবিন্দ রবন্দ্রের একটা। এই জন্য বর্গীয় বর্ণের বাইরেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখন আসো এই বর্গীয় বর্ণের উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী এই বর্গীয় বর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি অঘোষ, একটা হচ্ছে কি অঘোষ, আর একটা হচ্ছে ঘোষ। আরেকটা হচ্ছে ঘোষ। তাইলে অঘোষ কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রে অনুরণিত হয় না, অনুরণিত মানে প্রতিধ্বনিত হয় না, কাঁপে না। এক কথায় হচ্ছে স্বরতন্ত্রী কাঁপে না বা স্বরতন্ত্রী অনুরণিত হয় না। অনুরণিত হয় না বা কাঁপে না, সেটাকেই বলা হচ্ছে কি অঘোষ। আর যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রে অনুরণিত হয় বা কাঁপে, অনুরণিত হয় না কিরকম একটু দেখি আমরা। যেমন ক খ কম কাঁপছে, গ ঘ একটু বেশি অনুরণিত হচ্ছে বা বেশি কাঁপছে। তাইলে অনুরণিত হয় না, আর এটা হচ্ছে অনুরণিত হয়। আমি আবার বলছি, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রে অনুরণিত হয় না বা কাঁপে না সেটা হচ্ছে অঘোষ, আর যেটা অনুরণিত হয় বা কাঁপে সেটা হচ্ছে ঘোষ। তাহলে আমরা কোনটা অনুরণিত হয় কোনটা অনুরণিত হয় না পরীক্ষার হলে বসে এটা বের করা অনেক দুঃসাধ্য বিষয়। এই জন্য আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখার নিয়মটা কি? প্রতিটি বর্গীয় বর্ণের আমি একটা বর্গ লিখছি, খেয়াল করো। আমি একটা বর্গ লিখলাম, তাহলে আমরা জানি অনুরণিত হয় না। কিভাবে মনে রাখবো? প্রতিটি বর্গীয় বর্ণের প্রথম ধরোটা হচ্ছে অঘোষ, এই শেষের তিনোটা ঘোষ। তবে এখানে একটা কথা আছে, আমি এটা একটু পরে আলোচনা করছি এটা ঘোষের সাথে কি। তারপরও তিনোটা ঘোষ, কিন্তু আমরা আপাতত এইটুক পর্যন্ত দেখি। এই দোনোটা হচ্ছে ঘোষ। প্রতিটি বর্গীয় বর্ণের প্রথম দোনোটা অঘোষ, শেষের দোনোটা ঘোষ। অর্থাৎ এটাতে স্বরতন্ত্রী কাঁপে না, কম কাঁপে, অনুরণিত হয় না, এটাতে স্বরতন্ত্রী অনুরণিত হয়। এখন বর্গীয় বর্ণের ভেতরে আসে প্রথম দোনোটা বর্গ অঘোষ। তাহলে এর বাইরে আমাদেরকে কি করতে হবে? এর বাইরে করতে হবে তালিব্যের স মূর্ধন্যের স দন্ত স। এটা যেন মনে থাকে। এই তিনোটা হচ্ছে অঘোষ। কেমন? আর ঘোষের সাথে আমরা কি করব? জ ব হ জ ব র ল, হজবরণ। কিন্তু এই বটা যেহেতু বর্গীয় বর্ণ আছে, এটা না লিখলেও মনে রাখার জন্য হজবরণ মনে রাখলেই হবে। আমি আবার লিখছি হ জ র ল। কেমন? এই চারটি বর্ণ মনে রাখতে হবে ঘোষ। তাইলে অঘোষ কাকে বলে? প্রতিটি বর্গীয় বর্ণের প্রথম দোনোটা অঘোষ, শেষের দোনোটা ঘোষ,
আর পেছনের এইগুলা হচ্ছে উ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম। এই পাঁচটাকে বলা হয় ঘোষ নাসিক্য। পাঁচটাকে কি বলা হয়? ঘোষ নাসিক্য। ঘোষ নাসিক্য, ঘোষ নাসিক্য। এখন তোমাদের এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কি, বর্গীয় বর্ণের মধ্যে নাসিক্য বর্ণের সংখ্যা কত? নাসিক্য বর্ণের সংখ্যা হচ্ছে 5টি। খুব খেয়াল করবে, বর্গীয় বর্ণের মধ্যে নাসিক্য বর্ণের সংখ্যা হচ্ছে 5টি। যদি প্রশ্ন আসে ব্যঞ্জন বর্ণের মধ্যে নাসিক্য বর্ণের সংখ্যা কত? 7টি। তাহলে সে আর দুটি কি? আর দুটো হচ্ছে, একটা হচ্ছে অনুস্বার আর একটা হচ্ছে চন্দ্রবিন্দু। কেমন? অনুস্বার হচ্ছে অর্ধেক অংশ। কেমন? তাহলে বর্গীয় বর্ণের মধ্যে নাসিক্য বর্ণ কয়টি? 7টি। আর নাসিক্য বর্ণ কয়টি? দুঃখিত, 5টি। আর ব্যঞ্জন বর্ণের মধ্যে নাসিক্য বর্ণের সংখ্যা হচ্ছে 7টি। এখন আসো, এই অঘোষ এবং ঘোষকে আবার দুই ভাবে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অল্পপ্রাদ আর একটা হচ্ছে মহাপ্রাদ। অল্পপ্রাদ, মহাপ্রাদ। অল্পপ্রাদ, মহাপ্রাদ। তাহলে অল্পপ্রাদ কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসে চাপের স্বল্পতা থাকে, সেটাকে বলা হচ্ছে অল্পপ্রাদ। আর যে ধ্বনি উচ্চারণের সময় অল্পপ্রাদ, বাতাসের চাপের স্বল্পতা থাকে, চাপের স্বল্পতা। আর মহাপ্রাণ হচ্ছে কি? চাপের, বাতাসের চাপের আধিক্য থাকে বা বেশি থাকে, চাপ বেশি থাকে, আধিক্য থাকে। আধিক্য থাকে। তাইলে কোনটাতে বাতাসের চাপের স্বল্পতা থাকে, কোনটাতে আধিক্য থাকে, সেটা বোঝাতে মুশকিল। কিন্তু আমাদের একটা মনে রাখার সূত্র আছে। সেই সূত্রটা কি? সেটা হচ্ছে প্রতিটি বর্গীয় বর্ণের প্রথম এবং তৃতীয় বর্ণ হচ্ছে অল্পপ্রাণ। অল্পপ্রাণ। কেমন? এটাতে বাতাসের স্বল্পতা থাকে, উচ্চারণের সময় নিঃশ্বাসের জোর বেশি দিতে হয় না। কেমন? আর দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ। এটাতে বাতাসের চাপের আধিক্য থাকে, মহাপ্রাণ। কেমন? তাইলে যেটাতে চাপের স্বল্পতা থাকে সেটা অল্পপ্রাণ, যেটাতে চাপের আধিক্য থাকে সেটা হচ্ছে মহাপ্রাণ। মনে রাখার নিয়ম কি? প্রতিটি বর্গীয় বর্ণের প্রথম এবং তৃতীয় বর্ণ হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ। এই যে আমরা যে অঘোষের মধ্যে 3টা, বর্গীয় বর্ণের বাইরে 3টা বিষয় লিখেছিলাম, কেমন? আর এখানে লিখেছিলাম কি? হ, জ, র, ল। কেমন? তাইলে এই 3টা কি অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ? মনে রাখতে হবে তালিক ভাষা মূর্ধন্য ষ দন্তের স। এই 3টা হচ্ছে কি? অঘোষ, অল্পপ্রাণ। অঘোষ, অল্পপ্রাণ। অঘোষ, অল্পপ্রাণ। খুব খেয়াল করে, ব্যঞ্জন বর্গীয় বর্ণের বাইরে এই 3টাকে বলা হচ্ছে অঘোষ, অল্পপ্রাণ। এখানে হ হচ্ছে ঘোষ, মহাপ্রাণ। ঘোষ, মহাপ্রাণ। এখানে একটা বিষয় আছে, ঘোষ, মহাপ্রাণ। এই হ যখন বিসর্গ
হিসাবে উচ্চারিত হয়। যেমন দুঃখ, দুঃখ, দুঃখ। এই বিসর্গ যখন হয়ের মতো উচ্চারণ হয় তখন কিন্তু বিসর্গ উচ্চারণ হলে এই হ হয়ে যাবে অঘোষ, এটা যেন খেয়াল থাকে। বিসর্গ উচ্চারিত হলে হ কি হবে? অঘোষ হবে। কেমন? এমনি কিন্তু ঘোষ হ হচ্ছে ঘোষ মহাপ্রাণ। যখন বিসর্গ হবে, বিসর্গ উচ্চারণ যখন হয়ের মতো হবে তখন অঘোষ হয়ে যাবে। কেমন? এখন আসো র। এই র বলার সময় জীবের অগ্রভাগ কম্পিত হয়। জীবের অগ্রভাগটা কম্পিত হয়, র কম্পিত হয়। এই জন্য রকে বলা হয় কম্পনজাত ধ্বনি। কম্পনজাত ধ্বনি। অনেক সময় এগুলার সংজ্ঞা আসে, তাইলে একটা কথা খুব খেয়াল রাখবে, কম্পনজাত মানে কি? জীবের অগ্রভাগ। পুরো বিষয়টা সংজ্ঞাটা দেয়া থাকবে, কাকে বলে শুধু তোমাকে লিখতে হবে। এই জন্য মনে রাখবে জীব মানে জিহ্বার যে অগ্রভাগটা আছে, সে অগ্রভাগটাকে, জিহ্বার অগ্রভাগ যখন কম্পিত হয় তখন সেটাকে বলা হচ্ছে কম্পনজাত ধ্বনি। র বলার সময় জিহ্বার আগাটা কাঁপে, এই জন্য কম্পনজাত ধ্বনি। যখন এই র এবং র, ধ্ববিন্দর এবং ধ্ববিন্দর উচ্চারণ করা হয় তখন জিভটা উল্টো দিকের তলদেশে, র বলার সময় উল্টো দিকের তলদেশে গিয়ে দন্তে দ্রুত আঘাত বা তাড়না করে। এই জন্য এই দুটো বর্ণকে বলা হয় তারণজাত ধ্বনি। আমি আবার বলছি, র র উচ্চারণ করার সময় জিভটা উল্টে গিয়ে দন্তে আঘাত করে বিদায়, দ্রুত আঘাত করে বিদায় বা তারণ করে বিদায়, এই জন্য বা তাড়না করে বিদায়, এই জন্য এগুলোকে বলা হয় তারণজাত ধ্বনি। তারণজাত ধ্বনি। লকে বলা হয়, ল বলার সময় জিভটা পেছনে গিয়ে দুই দিকে বাতাস বেরিয়ে যায়, এই জন্য লটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক ধ্বনি। আমরা অঘোষের মধ্যে তালিব্যাস স, মূর্ধন্যের স, দন্ত স, এই তিনটাকে বলা হয় শীষধ্বনি, শীষধ্বনি, শ্বাসধ্বনি বলা যায়। কেমন? এই তালিব্যাস, মূর্ধন্যের স, দন্তের স, এই তিনটা হচ্ছে কি শীষধ্বনি বা শ্বাসধ্বনি, শীষধ্বনি। হ হচ্ছে ঊষ্মধ্বনি। ঊষ্মধ্বনি। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করে শীষধ্বনি কয়টি? খুব খেয়াল করবে, শুধু শীষধ্বনি কয়টি থাকলে? তিনটি। যদি বলা হয় শীষ বা ঊষ্মধ্বনি কয়টি, তখন চারটি। শীষ বা ঊষ্মধ্বনি চারটি। তাহলে বেশমুদ্দিনের দন্ত হ, শীষ বা ঊষ্মধ্বনি থাকে কেমন? চারটি। এখন আসো এই অন্তস্থ জ, ব, র, ল, এগুলাকে কেন অন্তস্থ বর্ণ বলা হয়? এগুলা ক থেকে ম পর্যন্ত স্পর্শ ব্যঞ্জন বা স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ। এই এগুলা, এবং আরেকটা হচ্ছে কি শীষধ্বনি, শীষ বা শীষ বা ঊষ্মধ্বনি অন্তরে বা মাঝামাঝিতে অবস্থান করে, মাঝে আছে বলে এগুলাকে অন্তস্থ বর্ণ বলা হয়। এই প প ব ব ম, ম এর পরে হচ্ছে অন্তস্থ জ, ব, র, ল। তাহলে স্পর্শধ্বনি এবং
স্পর্শ ব্যঞ্জন এবং শীষ বা উষ্মধ্বনির মাঝখানে অবস্থান করে বিদায়, মাঝখানে থাকে বিদায় এগুলাকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। কিসের অন্তে আছে? স্পর্শ ব্যঞ্জন এবং শীষ বা উষ্মধ্বনির মাঝখানে থাকে বিদায় এগুলাকে বলা হয় অন্তঃস্থ বর্ণ বা অন্তঃস্থ ধ্বনি। ধ্বনি এখন আসো অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এই তিনটাকে, যেহেতু অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই তিনটা বর্ণ দিয়ে কোনো শব্দ তৈরি করা যায় না, আগেও বসে না শেষেও বসে না, এগুলো মাঝখানে অথবা উপরে বসে শব্দ, আগে বসে না, বসে না বিদায় এগুলো দিয়ে শব্দ তৈরি করা যায় না, কিন্তু এগুলো উপরে এবং মাঝখানে শেষে বসে শব্দ তৈরি করে। এই জন্য এগুলাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ, অর্থাৎ নিজের কোনো আশ্রয় নাই, অন্য বর্ণের আশ্রয়ে এগুলো ব্যবহৃত হয় বোঝায়। এই তিনটা বর্ণকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ, এটা আমরা ধরে না লিখে বর্ণ লিখি। পরাশ্রয়ী বর্ণ কেমন? পরের আশ্রয়ে এগুলা শব্দ তৈরি করে বিধায় এটা বলা হয় পরাশ্রয়ী বর্ণ। এখন অনেকে মনে করেন এই খণ্ডত পরাশ্রয়ী বর্ণের একটা অংশ, খণ্ডত পরাশ্রয়ী বর্ণ, কিন্তু খণ্ডত হবে তয়ের, ত হলন্ত বর্ণ, ত হসন্ত দিয়ে খণ্ডত, তয়ের খণ্ডিত রূপ হচ্ছে খণ্ডত। আমি আবার বলছি, খেয়াল করো, তয়ের অর্ধেক রূপ বা খণ্ডিত রূপ হচ্ছে খণ্ডত। কেমন? তাহলে পরাশ্রয় বর্ণে কয়টি? তিনটি। শীষধ্বনি কয়টি? তিনটি। শীষ বা উষ্মধ্বনি কয়টি? চারটি। তারণজাত ধ্বনি দুইটি। র হচ্ছে কম্পনজাত ধ্বনি, ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। এবারে আমরা কিছু যুক্ত বর্ণ দেখব। দেখো এই দুটো বর্ণ কেমন, এই দুটো বর্ণ যদিও দেখতে, আমি আর কয়েকটি লিখি, এই দুটো বর্ণ দেখতে কিন্তু একই রকম মনে হচ্ছে, কিন্তু এই দুটো বর্ণের মধ্যে পার্থক্য আছে। কিরকম? যুক্ত বর্ণ দুটি দেখতে মনে হচ্ছে একই রকম, কিন্তু লিখাতে দেখো একটু পার্থক্য করে লিখেছি। এটা যুক্ত বর্ণ হচ্ছে হ যুক ম। কেমন? এই হ যুক ম, আমি অনেকগুলো তোমাদের যুক্ত বর্ণ আছে, আমি যেগুলো পরীক্ষায় আসে সেগুলো কয়েকটি দেখাচ্ছি। যে হ যুক ম, এটার উচ্চারণ হচ্ছে আসলে ম, আর যুক্ত বর্ণ হচ্ছে কি হ যোগ ম মিলে হয়েছে ম, আর এটা হচ্ছে কি কয় স মিলিত অক্ষর, কয় যোগ স মিলিত অক্ষর, কয় স মিলিত অক্ষর। আর এটা কি আমরা অনেক সময় এই বর্ণটা দেখলে মনে করি মূর্ধন্য স্বর সাথে কেমন ইয়, আসলে কিন্তু না, এটা কি মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। কেমন? এইটা দেখো ইয় যোগ চ, এই ধরনের আরেকটা বর্ণ আছে, আমি এখানে লিখি ইয় যোগ ছ, বাঞ্ছনীয় যে আমরা লিখি ইয় যোগ ছ। কেমন? সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় জ্ঞান বিজ্ঞান লেখার সময়
ভুল লিখি। এটা কি জ যোগ ইয়, এটা হচ্ছে ইয় যোগ জ। কেমন? ইয় যোগ জ। এই ধরনের আরো অনেক যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে। আর দুটি বর্ণ আমি এখানে আবার দেখাচ্ছি। প্রথমে আমরা যখন তোমাদেরকে ফলা দেখিয়েছিলাম তখন আমি লিখেছিলাম হ ন। কেমন? নিচে দিয়ে যখন দন্ত নটা বসবে তখন সেটা হবে হ যোগ মূর্ধন্য। এটা মনে থাকে যেন, নিচে যখন ন হবে তখন এটা মূর্ধন্য ন। আমি আবার বলছি, এর নিচে যখন ন থাকবে তখন সেটা হচ্ছে মূর্ধন্য ন, নিচে থাকলে মূর্ধন্য ন। আর যদি মাঝখানে থাকে তখন সেটা হবে হ যোগ দন্তন্য। কেমন? হ যোগ দন্তন্য, হ যোগ দন্তন্য। আরো অনেক তোমাদের এই ধরনের যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে। কেমন? আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।